মূলত আসলে এখন এটা একটা মানে টোকেন ইকোনমিক্সে রূপান্তরিত হয়েছে, লাইক ইউ নিড টোকেন টু বি প্রোডাক্টিভ, এবং এটা খানিকটা অ্যাডিক্টিভ। আমি মে মাসের 1 তারিখে আমার ব্যাংক স্টেটমেন্ট দেখছিলাম, আমি মে মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত অলমোস্ট 1,75,000 বাংলাদেশি টাকার টোকেন কিনছি, এবং আই হ্যাড নো গ্লু আই স্পেন্ড দিস মাচ মানি। মানে এই অ্যাডিকশন থেকে বাঁচার ওষুধ হচ্ছে কন্টেক্সট ইঞ্জিনিয়ারিং। কারণ আমরা যদি ভালোভাবে কন্টেক্সট ইঞ্জিনিয়ারিং না করতে পারি, আমরা আসলে ইভেনচুয়ালি সবাই আমার মতো প্রয়োগ হয়ে যাবো। আসলে শুধুমাত্র যে কোড লেভেলে চিন্তা করে আমরা আসলে আর ভ্যালুয়েট করতে পারবো না, আমাদেরকে সিস্টেমস লেভেলে চিন্তা করতে পারতে হবে, এবং সিস্টেম চিন্তার গভীরতাটা আর কি আমাদের জন্য এখন মেইন স্কিল। এটাই আমাদের এখন বেশি লাগবে, সিস্টেমস থিঙ্কিং। এলএলএম এখন খুব ভালো নেক্সট.js এর কোড লিখতে পারে, টাইপস্ক্রিপ্টের কোড লিখতে পারে। আমি যদি কি ঠিকভাবে কনটেক্সট বজায় করে রেখে ইনস্ট্রাকশন দিতে পারি, তাহলে পরে ও কোডটা দিতে, তাহলে আমার কাজকে আমি কি করব। ইন্টারেস্টিং এর ব্যাপার হচ্ছে যে মনে হয় যেন কনটেক্সটে অনেক জিনিস দিলে বোধহয় ভালো পারফর্ম করবে, কিন্তু এটা সত্যি না। কনটেক্সট যত বড় হয়, কনটেক্সটে যত বেশি জিনিস আমি ওকে দেই, তত বেশি জিনিস তত ওর পারফরমেন্স খারাপ হতে থাকে। একটা পয়েন্টের পরে আরো বেশি ইনফরমেশন কনটেক্সটে দিলে ও আর ওদের এগেইনস্টে ভালো পারফর্ম করতে পারে না। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমি শাহ আলী নওয়াজ তপু। আমি আমি প্রোগ্রামার। আমি আর এই মুহূর্তে কাজ করছি ব্র্যাক আইটিতে, তাদের চিফ টেকনোলজি অ্যাডভাইজার হিসেবে। আমার সম্পর্কে ছোট করে বলি, আমি দীর্ঘদিন ধরে প্রোগ্রামিং করছি, মানে ছোটোবেলা ক্লাস 9-এ পড়ি যখন, তারপর থেকে 1992 থেকে। সো আমি সারা জীবন শুধু কোডিং করছি, আর কিছু পারি না। অনেক অর্গানাইজেশনে কাজ করছি, আমরা লিঙ্কডিন প্রোফাইলে আমাকে কানেক্ট করে লিঙ্ক কিনা। সো আজকে আসলে আমরা মূলত কথা বলবো কন্টেক্সট ইঞ্জিনিয়ারিং নিয়ে। আহ, এইটা আলোচনাটা জরুরি এই জন্য যে আহ, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বদলে যাচ্ছে। আমি তো যেরকম হাতে করি, আমি কিন্তু আমার লাইফে প্রথম 1-1.5 বছর কাগজে প্রোগ্রামিং করছি, আমার কম্পিউটার ছিল না। মানে খাতায় প্রোগ্রাম লিখতাম, তো মাথার মধ্যে প্রোগ্রাম করতাম, কম্পিউটার ছিল না তো। তো সেখান থেকে আসলে আমরা কোথায় চলে আসছি যে এখন আসলে যন্ত্র কোড লিখে দিচ্ছে, তো অনেক দূর চলে আসছি আমরা। তো এই জন্য আমাদের এই যে বদলটা, এই বদলটার সাথে তো অ্যাডাপ্টেড হওয়ার একটা ব্যাপার আছে, নতুন শেখারও ব্যাপার আছে, গুরুত্ব বোঝার দরকার আছে। সো খুব ফাস্ট মুভিং, তো গেল 1-1.5 বছরেই তো কত কিছু বদলে গেল, তাই না? আপনারা আপনারা কেউ কি ক্লড কোড ইউজ করেন এখানে? ক্লড কোড তো মানে পেইড মডেল। সো ইয়ে দিয়ে ইউজ করতে হয়, টাকা দিয়ে ইউজ করতে হয়। মূলত আসলে এখন এটা একটা মানে টোকেন ইকোনমিক্সে রূপান্তরিত হয়েছে, লাইক ইউ নিড টোকেন টু বি প্রোডাক্টিভ। আমাদের প্রচুর টোকেন লাগে, এবং এটা খানিকটা অ্যাডিকটিভ। আমি জানি না, আমি আমি আর কি আমি প্রচুর কোড করি পার্সোনালি, এবং এ আসার পর আমার কোড করার পরিমাণ অনেক বাড়ছে। এটা কিরকম অ্যাডিকটিভ বলি, এটা এই কাইন্ড অফ ড্রাগের মতো। আমি মে মাসের 1 তারিখে আমার ব্যাংক স্টেটমেন্ট দেখছিলাম, আমি মে মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত অলমোস্ট 1,75,000 বাংলাদেশি টাকার টোকেন কিনছি। আমি একটা জিনিস বানানোর চেষ্টা করতেছি, এবং আই হ্যাভ নো গ্লু আই স্পেন্ড দিস মাচ মানি। ক্রেডিট কার্ড থেকে চলে গেছে, এখন আমার ক্রেডিট কার্ডে বিল দেওয়ার সময় আসার পরে আমি দেখতে পেয়েছি যে আই হ্যাভ টু নাও পে দিস মাচ মানি। কারণ হচ্ছে যে ওই একটা জিনিস বানানোর সময় খুব আরাম লাগে, তো এখন করতে চট করে গড়ে ফেলা যায় না। আর আমি যেটা বলি ও তো বোঝে। আর ক্লডের মডেলগুলো তো দুর্দান্ত। ক্লড মানে ইভেন আমরা যদি ইয়ের কথা যেটা বন্ধ করে দিল, ওর কথা যদি নাও বলি, ওপাস 4.8 ইজ অ্যামেজিং মডেল, খুব দারুণ কোড লেখেও, আমার কথা বোঝে, আমার সাথে আর্গু করতে পারে, ঝগড়াঝাটি হয় ওর সাথে আমার। বাট ইভেনচুয়ালি আর কি আই ক্যান রিয়েলি প্রডিউস ভেরি গুড অ্যাপ্লিকেশন আউট অফ ইট। অ্যান্ড দেন আই টোটালি লস কন্ট্রোল, যখনই হচ্ছে ইয়ে হয়ে গেছে, আমি আরও টাকা লোড করছি, অ্যান্ড আই কেপ গোয়িং, অ্যান্ড দেন আই এম ব্রোক নাও। এবং আমি আর কি মনে করি যে মানে এর এক্সাম্পল দিলাম এই জন্য, দিস ইজ দ্য অনলি ওয়ে টু গেট আউট অফ দিস ট্র্যাপ। মানে এই অ্যাডিকশন থেকে বাঁচার ওষুধ হচ্ছে কন্টেক্সট ইঞ্জিনিয়ারিং। কারণ আমরা যদি ভালোভাবে কন্টেক্সট ইঞ্জিনিয়ারিং না করতে পারি, আমরা আসলে ইভেনচুয়ালি সবাই আমার মতো প্রয়োগ হয়ে যাবো। এলএলএম যাকে আমরা কোড লেখাই, ক্লড বা যে কোনো মডেল, দুর্দান্ত জিনিস আর কি। এটার পিছনে একটা কমপ্লেক্স মেশিন লার্নিং আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, অ্যান্ড অল অ্যাটেনশন, আমি আই এম নট গোয়িং ইন টু দ্যাট। বাট এটা কিন্তু একটা স্টেটলেস মেশিন, ইউ হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইট। আমি যখন ওকে একটা রিকোয়েস্ট পাঠাই, একটা কল করি, তারপরে যখন আবার একটা রিকোয়েস্ট পাঠাই, আমি আগে রিকোয়েস্টে কী বলছো অ্যাবসোলুটলি জানে না, নো ক্লু। আমি আমার রিকোয়েস্টের সাথে ওকে যা ইনফরমেশন পাঠাই, ও শুধু তার উপরেই কাজ করতে পারে, ওর মাথায় কিচ্ছু না, ও কিছু মনে রাখে না আমার জন্য। সমস্ত এলএলএম মডেল কিন্তু এইভাবে ডিজাইন করা হয়েছে যে ওর কোনো স্টেট নেই, ইটস এ স্টেটলেস মেশিন। তার মানে আমাদের ওই রিকোয়েস্টের মধ্যে পার্টিকুলার ডেস্ক বলি, ওই ডেস্কে যা আছে
ওর ডেস্কে যা আছে ও শুধু তাই দেখতে পায়, তাই জানে, বাইরে কোনো কিছু জানে না, কোনো কিছু বলতে পারে না। সো আপনি যদি নিজে কখনো একটা এলএলএম এপিআই ব্যবহার করে কোনো এলএলএম এর সাথে কথা বলেন, দেখবেন যে প্রত্যেকবার যদি আপনি রিকোয়েস্টের মধ্যে আগে কি কনভারসেশন হয়েছে ওকে বলে না দেন, ও কিছু বুঝতে পারেন। এখন এটা তো ধরেন এলএলএম এর সাথে নর্মাল কথাবার্তা বলার সময় একরকম ছিল জিনিসটা, কিন্তু এখন তো ওকে দিয়ে আমরা অত্যন্ত কঠিন কাজ করানোর চেষ্টা করতেছি, কারণ কোড লেখা তো খুব কঠিন একটা কাজ আসলে। এটা তো অনেক কিছু মনে রাখতে হয়, আপনি নিজেরও তো কোড লেখা, আপনি জানেন যে এটা কোড লেখার সময় কত কিছু মনে রাখতে হয়, কিভাবে মনে রাখবো? সো ওর ওর ওয়ার্ল্ড ক্লাস স্কিল ওর কাছে আছে, কিন্তু ওর কোনো মেমোরি নাই। এবং আমাদের আহ, এই এই পুরো প্রবলেম স্টেটমেন্টটা সলভ করার জন্য আমাদের আসলে অনেকগুলো জিনিসে হেল্প নিতে হয়। এই যে ওর মেমোরি নাই, এটাকে আমাদেরকে বিরাট বিপদে ফেলছে। তো এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের তো অনেকগুলো জিনিস করতে হচ্ছে। সেটার মধ্যে আমাদের প্রথমত হচ্ছে যে আমাদের কনটেক্সট বলতে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে ওকে আসলে প্রতিবার আমাকে বলতে হয় যে ও কি নিয়ে কাজ করতেছে। এবং প্রতিটা এলিমেন্ট একটা কনটেক্সট উইন্ডো আছে, তো টোকেন দিয়ে, বা টোকেন তো বেসিক্যালি ওয়ার্ডস আসলে। সো কতগুলা জিনিসও একবারে নিতে পারে ইনপুট আকারে, সেটার উইন্ডো আছে। এটা 2 লাখ ওয়ার্ড আছে, আবার 1 মিলিয়ন ওয়ার্ড কনটেক্সটের মানে ইয়ে আছে, এলএলএম আছে, যেটা 1 মিলিয়ন টোকেন নিতে পারে তার কনটেক্সটের মধ্যে। সো তার মানে কি, আমি যখন ওকে এপিআই কল দিয়ে ওর সাথে কথা বলছি, বা আমার এজেন্ট যখন ওর সাথে কথা বলছে, তখন ও চাইলে 1 মিলিয়ন শব্দও পাঠাতে পারে। দ্যাটস প্রিটি বিগ, ইট সাউন্ডস, বাট দ্যার আর প্রবলেম। সো বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি যে কনটেক্সট আছে, কনটেক্সটের উইন্ডো আছে, এবং লং কনটেক্সটের কারণে আসলে স্বাভাবিক মানে বেশি কথা একটা যন্ত্রকে বললো তো পুরা কথা গুরুত্ব একবারে বুঝবে না। সো এটা ডিকে আছে, ও সব কথা গুরুত্ব দিয়ে শোনে না। আমি যখন অনেক বড় একটা কথা বলি, সো সেই প্রবলেমটা নর্মাল কনভারসেশন, আমরা যখন চ্যাট জিপিটির সাথে কথা বলি তখন একটা লেভেলের জটিলতা তৈরি করে, কিন্তু আমরা যখন এটাকে এজেন্টিক ফরম্যাটে নিই, যখন আমরা এজেন্ট হিসেবে চালাই এবং একটা এজেন্টের ব্রেইন হিসেবে একটা এলএলএম কাজ করে, তখন তার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে সেক্ষেত্রে ও কিভাবে এজেন্টিক ডেভেলপমেন্টের সময় কিভাবে মেমোরি ম্যানেজ করবে, এবং মেমোরির সাথে কনটেক্সটের সব মেমোরি কি আর কনটেক্সট কি, এগুলো আমাদেরকে পরিষ্কারভাবে জানতে পারতাম, নাহলে পরে আমরা উই উইল নট বি এবল টু ম্যানেজ আওয়ার কনটেক্সট অ্যান্ড বিকাম ব্রোক লাইক তপু। কনটেক্সট আসলে বেসিক্যালি কি বলে ফেলেছে, এটা আসলে একটা মেমোরি, মানে ওটা একটা টোটাল টোটাল ওর আন্ডারস্ট্যান্ডিং। আমি যখন ওকে একটা কথা বলি তখন ওকে আমি যা যা বলি তার সব কিছু একটা কনটেক্সট, এবং প্রত্যেকটা সিঙ্গেল কলে এটাকে রিবিল্ড করতে হয়। সো একটা কনটেক্সট যদি কি থাকতে পারে, একটা কনটেক্সট থাকতে পারে সিস্টেম ইনস্ট্রাকশনস থাকতে পারে কনভারসেশনাল হিস্ট্রি, ওর সাথে কি কি কথা বলছি, কি কি ফাইল ওকে আমি পাঠাইছি, কি কি টুলও ব্যবহার করতেছে, এবং আমি কারেন্টলি ওকে যা বলতে যাচ্ছি, এই সব কিছুই কনটেক্সটের মধ্যে চলে আসবে। কিন্তু কনটেক্সটা ভারী হয়ে গেল না, কনটেক্সটটা অনেক কিছু দিতে হচ্ছে ওকে একটা কাজ করার জন্য। এবং কনটেক্সটে যা নাই সেটাও ব্যবহার করতে পারে না, কোনো টেলিপ্যাথি নাই, ও বুঝতে পারে না, কোনো গ্যাপ আন্ডারস্ট্যান্ড করতে পারে না, আমি কনটেক্সট থেকে যেটা ফেলে দিচ্ছি ওটা সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। এখন আমাদের এলএলএম এর কাছ থেকে আমরা কি কোয়ালিটির আউটপুট পাবো সেটা কাইন্ড অফ ডিপেন্ড করছে যে আমরা আসলে ওকে কনটেক্সট ঠিকভাবে দিতে পারছি কিনা। আমার যদি যত ভালো মডেলই হোক না কেন, আমি ওপাস 7.8 বা ইভেন লাইক আরও স্মার্টার মডেল সামনে যেগুলো আসবে সেগুলো নিয়েও যদি কথা বলি, সেগুলো কোনোটাই ভালো আউটপুট দিবে না যদি না আমি ভালো কনটেক্সট ওকে দিতে পারি। এবং শুধু তাই না, ইন্টারেস্টিংলি অনেক ছোট মডেলও ভালো কনটেক্সট ম্যানেজমেন্টের কারণে অনেক ভালো মডেলকে আউট পারফর্ম করতে পারে। ও ভালো মডেল মানে কিন্তু এক্সপেন্সিভ, দিস ইজ গোনা বি ভেরি এক্সপেন্সিভ বাই দ্য ওয়ে, দিস হোল ডেভেলপমেন্ট উইথ লাইক এআই ইজ নট গোনা বি চিপ। এই 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 ফাইন্যান্সিয়াল মডেলটা এখনো স্টাবলিশড হয় নাই পুরোপুরি, উই আর ইন আ বাবল, সো উই ফিগার আউট হোয়ার ইট এন্ডস আপ। বাট ইভেনচুয়ালি যেখানেই যাক না কেন, অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদেরকে জিনিসটা ম্যানেজ করতে পারতে হবে। সো ইন্টারেস্টিং এর ব্যাপার হচ্ছে যে মনে হয় যে না কনটেক্সটে অনেক জিনিস দিলে বোধহয় ভালো পারফর্ম করবে, কিন্তু এটা সত্যি না। কনটেক্সট যত বড় হয়, কনটেক্সটে যত বেশি জিনিস আমি ওকে দেই, তত বেশি জিনিস তত ওর পারফরমেন্স খারাপ হতে থাকে। একটা পয়েন্টের পরে আরও বেশি ইনফরমেশন কনটেক্সটে দিলে ও আর ওইটার এগেনস্টে ভালো পারফর্ম করতে পারে না। সো অ্যাটেনশন ডাইলিটেড হয়ে যায়। খুব ইন্টারেস্টিং একটা ছবি আছে যে লস্ট ইন দ্য মিডল, একটা কনটেক্সট যখন পড়ে তখন প্রথম দিকের অংশটা ভালো মতো পড়ে, আবার শেষের দিকের অংশটা ভালো মতো পড়ে, মাঝখানে আমি কি বলছি ও ভালো মতো পড়তে পারে না। এই প্রবলেম তো আমাদেরও আছে, তাই না? আমরাও তো ওভাবেই পড়ি আসলে, প্রথমে শেষে ভালো মতো পড়ি, মাঝখানে পড়ি না। সো সেই প্রবলেম আসলে এলএলএম মডেলগুলোর আছে। সো ডিলিউশন হয়, ডাইলিউশন হয়, ওর পজিশনাল বায়াস আসে, ডিস্ট্রাকশন হয়ে যায়, এবং ওভার টাইম যতবার আমি ওকে পাঠাতে থাকি যত কন্টেক্ট বড় হতে থাকে ও ড্রিফট করতে থাকে। সো এটা একটা স্কিল আসলে, বেসিক্যালি আমাদেরকে শিখতে পারতে হবে যে ইঞ্জিনিয়ার, যে আমরা কিভাবে কনটেক্সটটা ম্যানেজ করবো এবং চালাবো।
সো তার জন্য আমাদের কন্টেক্সট কিউরেট করতে পারতে হবে, স্ট্রাকচার করতে হবে, কম্প্যাক্ট এবং রিফ্রেশ, 4টা জিনিস করলে আমরা আসলে কন্টেক্সটটাকে ম্যানেজ করতে পারবো। আমি খুব ছোট করে বলি, কিউরেট হচ্ছে যে সব কিছু ওটা দিয়ে না দিই। সাপোজ আমার কাছে বড় একটা রিপোজিটরি আছে, অনেক কোড আছে, আমি করলাম কি কন্টেক্সটের মধ্যে পুরো কোড ওরা দিয়ে দিলাম, দিয়ে বললাম কি এই বাগটা ফিক্স করে দাও, তো দ্যাটস নট গোনা ওয়ার্ক। ও আসলে পুরো কোড পড়ে আমার বাগ ফিক্স করতে পারবে না ঠিক মতো। সো আমি ওকে খুব স্পেসিফিক্যালি ওকে বলতে পারতে হবে যে আমি এই অংশটুকুই চাই, তুমি শুধু পড়ো, এই অংশটুকু নিয়ে শুধু কাজ করো, এই 3টা ফাইলের মধ্যে সম্ভবত বাগটা আসছে, তুমি এই 3টা ফাইলই শুধুমাত্র করো। কিউরেট করতে পারতে হবে, আমরা পুরো কোড বেসের অ্যাক্সেস ওকে দিয়ে খুঁজে বের করতে বললে ও কিন্তু এটা করতে পারবে না। দ্বিতীয়টা হচ্ছে যে আমি একটু আগেই তারপরে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে যে আমরা যদি ওকে কন্টেক্সট দেওয়ার সময় খুব ব্লক টেক্সট আকারে অনেক কথা একবারে ওকে বলে দিই, সেটাও ভালো ম্যানেজ করতে পারে না। যদি আমরা স্ট্রাকচার বলি যে শোনো, এই যে আমি তোমাকে দিলাম, আমার এখানে মোট 5টা ক্লাস আছে, এই ক্লাসগুলোর নাম হচ্ছে এই, তার মধ্যে এই ক্লাসের এই ফাংশন, এই ক্লাসের এই ফাংশন, এই ক্লাসের এই ফাংশন আমার এই কাজের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমি ওকে বললাম কি যে তুমি আসলে যে জিনিসটা ইমপ্লিমেন্টেশন করবা, সেই ইমপ্লিমেন্টেশনে এই কাজগুলো তুমি করতে পারবা না। ফর এক্সাম্পল, আমার এক্সিস্টিং কোনো কোড মুছে ফেলতে পারবা না, বা তুমি নতুন একটা এক্সটার্নাল লাইব্রেরি ইন্ট্রোডিউস করতে পারবে না। আই এম গিভিং ইট স্ট্রাকচার। সো স্ট্রাকচারটা দিতে পারতে হবে। এবং দেখা যায় যে এটার এক্সাম্পল আর কি, যে ভেগ একটা ইনস্ট্রাকশন, ফিক্স মাই কোড ইট ডাজন্ট ওয়ার্ক, 800 লাইনের ফাইল একটা দিয়ে দিলাম মনে। এটা চেয়ে অনেক বেটার এক্সাম্পল হচ্ছে ফিক্স টাইপ এরর ইন পার্স ডেট, এই মেথডের মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে কিপ সিগনেচার আইএসও অনলি, মানে সিগনেচার বদলাতে পারো না তুমি ফাংশনের, ইউ জাস্ট অনলি ক্যান ফিক্স দ্যাট পার্টিকুলার ফাংশন, আর কিছু সার্জিক্যালি গো ইন অ্যান্ড ফিক্স ইট অ্যান্ড কাম আউট। এরপর হচ্ছে কম্প্যাক্ট অ্যান্ড সামারাইজ। যখন একটা চ্যাট মডেলের সাথে এলএলএম মডেলের সাথে আমরা দীর্ঘ সময় কাজ করি, তখন ওর ভেতরে ওর কনটেক্সটটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো মাঝে মাঝে ওকে বলতে হয় যে এই তুমি এত কথা ভুলে যাও, তুমি একটা সামারি তৈরি করো, তোমার সাথে আমার কি কথা হয়েছে, অ্যান্ড নাও ফ্রম দিস পয়েন্ট অন অনলি ইউজ দিস সামারি টু হ্যাভ ফার্দার কনভারসেশন। সো সব কথা পুরো কনটেক্সটটাকে কম্প্যাক্ট করে আমরা একটা ছোট ফর্মে কনটেক্সটটাকে ক্যারি ফরওয়ার্ড করে না। একটা ভালো রাস্তা হচ্ছে যে সেইম সেশন এক্সিকিউট না করা, সেশন থেকে একটা সামারি বের করে নিয়ে ওই সামারিটি ইউজ করা, একটা নতুন সেশন চালু করা। দ্যাট ইজ এ গুড ওয়ে টু ম্যানেজ ইউর কনটেক্সট। সো তারপরে ফাইনাল হচ্ছে রিফ্রেশ হচ্ছে যে একদমই, মানে আমি আসলে ওইটা বলে ফেলছি আগেরটাতে, যে কম্প্যাক্ট করার পরে একদমই সম্পূর্ণ নতুন সেশনে মুভ করা, যাদেরকে আগে সেশনে কোনো কনটেক্সট আমি বাই ডিফল্ট নিয়ে যাব না, একটা কম্প্যাক্টেড কনটেক্সট শুধুমাত্র ট্রান্সফার করে নিয়ে যাব। সো দ্যাটস হাউ উই অ্যাকচুয়ালি ম্যানেজ দ্য কনটেক্সট। এবং আগে আমাদের এই লাস্ট 1-2 বছর আমাদের মনে হয়েছিল যে ওল্ড ইনস্টিটিউট যে সব কিছু পেস্ট করে দাও, ও বেশি কনটেক্সট পাবে, ভালো কাজ করতে পারবে। ইট সাউন্ডস লাইক, যেটা সত্যি না। আমাদের এই মডেলটা তার কাজটুকু করার জন্য কতটুকু কনটেক্সট দরকার, শুধু সেইটুকুই করে দাও, বাড়তিটুকু ওকে দিও না। এখন আমরা তো আসলে একটা চ্যাট সিস্টেম থেকে এজেন্টিক সিস্টেমে মুভ করছি, হার্নেস যোগ হচ্ছে। হার্নেস বেসিক্যালি আসলে কি? হার্নেস হচ্ছে যে একটা এলএলএম মডেল আছে, সেই এলএলএম মডেলটার চারপাশে আমরা অনেকগুলো যন্ত্র প্লেস করছি। সেই যন্ত্রগুলো কি, যে কতগুলো টুল দিচ্ছি আমি ওকে, যে ও যেন ফাইল সিস্টেম অ্যাক্সেস করতে পারে, ইমেল অ্যাক্সেস করতে পারে, প্রয়োজন মতো ওগুলোকে কল করতে পারে। আমি ওকে কতগুলো স্কিলস দিচ্ছি, যে স্কিলসগুলোর মাধ্যমে সেগুলো কিন্তু সবই কনটেক্সটে অ্যাড হচ্ছে। আমি যাই বলছি সব কনটেক্সটে অ্যাড হচ্ছে, প্রত্যেকটা জিনিসই। তার সাথে অ্যাডিশনালি আমি লুপিং করছি, ওকে বারবার বলছি যে তুমি এই কাজটা শেষ করো, শেষ করে দেখো এই রেজাল্টটা ঠিক হয়েছে নাকি, ঠিক না হলে আবার নতুন করে কাজ করো। এই এজেন্টিক লুপের মধ্যে আমি ওকে দিয়ে দিয়ে কাজ করাচ্ছি। তো এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাতে আমরা কি করছি, সবসময় ডিরেকশন সেট করছি, ও কোন দিকে যাবে সেটা ডিরেকশন সেট করছি, কিন্তু ওকে প্রয়োজনীয় জিনিস ইনফরমেশন দিচ্ছি যেগুলো সবই ওর কনটেক্সটের মধ্যে অ্যাড হচ্ছে। সো প্রথমত হচ্ছে মেমোরি, আমরা ওকে যেগুলো প্রোভাইড করছি, যেহেতু ওর কোনো নিজস্ব মেমোরি নাই এবং শুধু কনটেক্সট বলছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের তো কনটেক্সট মনে রাখতে পারতে হবে, পুরার জিনিসটা তো কাউকে না কাউকে মনে রাখতে হবে। তো ও মনে রাখবে না, ঠিক আছে, আমার তো লাগবে মনে রাখতে। সো আমাকে আসলে ওর জন্য মেমোরি ম্যানেজ করতে হবে। মেমোরি আমি ওকে পাঠাবো না, মেমোরি হচ্ছে আমার কাজের জন্য, আমি পুরা জিনিসটা জানবো, আমার পুরা কোড বেজ আমার মেমোরি, আমার আর্কিটেকচারাল ডায়াগ্রাম আমার মেমোরি, সব কিছু হচ্ছে আমার মেমোরি। আমার এই মেমোরিটা ম্যানেজ করতে পারতে হবে আমাকে আলাদাভাবে। মেমোরি ম্যানেজমেন্টের জন্য ইন্টারেস্টিং সব টুল আছে। অক্সিডিয়ান হচ্ছে খুব চমৎকার একটা টুল মেমোরি ম্যানেজমেন্টের জন্য। র্যাক বেসড অনেক মেমোরি ম্যানেজমেন্ট টুল এখন পাওয়া যাচ্ছে, যেগুলো আসলে এজেন্টগুলোর জন্য মেমোরি ম্যানেজ করতে দেয় আমাকে। সো আমি যখন একটা পার্টিকুলার কাজ করতে যাব, তখন ওই মেমোরিতে আমি সিলেক্টিভলি মেমোরির একটা অংশ বাছাই করে নিব এবং সেইটাকেই কনটেক্সট আকারে এলএলএম এর কাছে পাঠাবো।
সো আমার মূল মেমোরিতে সব কিছু থাকবে, সেখান থেকে পার্শিয়াল জিনিসপত্র বের করে নিয়ে আমি এলএমের কাছে পাঠাবো ওই পার্টিকুলার কাজটা করার জন্য। এটা হচ্ছে মেমোরির সুবিধা। সো মেমোরি আসলে বেসিক্যালি একটা মেমোরি আছে, সেটার থেকে মানে রিলেভেন্ট ইনফরমেশন রিট্রিভ করে সেইটুকু শুধু আমি কনটেক্সটে দিব। এরপরে হচ্ছে এমসিপি। এমসিপি হচ্ছে যে আমাকে কি হেল্প করে, যে আমি সাপোজ আমার এলএমটা তার হচ্ছে একটা ফাইল রাইট করা দরকার, এলএম তো ফাইল রাইট করতে পারে না, তাহলে সেটা আমি কীভাবে রাইট করবো? একটা এলএমের একটা ওয়েব সার্চ করা দরকার, ও তো ওয়েব সার্চ করতে পারে না, কীভাবে ওয়েব সার্চ করবে? এলএমকে আমি ডেটা আমার ডেটাবেজের অ্যাক্সেস দিচ্ছি, ওটা ডেটাবেজ অ্যাক্সেস করতে পারে না, কীভাবে করবে? সো এই যে বিভিন্ন ধরনের দুনিয়া ভর্তি আমরা অসংখ্য যন্ত্র গেল 20-25 বছর ধরে বানাইছি। তো এই সমস্ত যন্ত্রপাতিগুলো আজকে আমি যদি এলএলএমকে অ্যাক্সেস দিতে চাই কীভাবে দিব? এলএলএম তো সব কিছুকে চেনে না। সো এই জন্য একটা প্রোটোকল দ্বারা করানো হয়েছে, যে তুমি যদি এলএলএম কিছু বলতে চাও, তুমি একটা প্রোটোকল ইমপ্লিমেন্ট করবো তোমার সাইডে, যে আমি একটা ফাইল সিস্টেম, আমি আমার উপর একটা ফাইল সিস্টেমের জন্য একটা এমসিপি সার্ভার বসালাম। বেসিক্যালি সবাই হচ্ছে তার উপরে একটা ইউএসবি-সি পোর্ট বসাচ্ছে আর কি, ডেটাবেস তার উপরে ইউএসবি-সি পোর্ট, ফাইল সিস্টেম তার উপরে ইউএসবি-সি পোর্ট, এটা জেনারেল পোর্ট সমস্ত এক্সিস্টিং সিস্টেমের উপরে। আর এমসিপি করতে পারে কি, ওই সমস্ত পোর্টগুলোকে কানেক্ট করতে পারে, যেহেতু ইউএসবি-সি এর মতো করে বানানো, মানে কমন একটা পোর্ট, ওখানে কানেক্ট করতে পারে। কিন্তু ওই পোর্টে যখন ও কানেক্ট করে, ওই পোর্টে ওই ইনিশিয়াল কনভারসেশন করে ওই যতটা সাপোজ ফাইল সিস্টেম বা একটা ডেটাবেস কি করতে পারে, ওইটাও পুরোটা টেনে নেয়, টেনে নিয়ে এটাকে কনটেক্সটের মধ্যে লোড করে, হুইচ ইজ ব্যাড, কনটেক্সটটা ভারী হয়ে যাচ্ছে। সো আমাদের কি করতে হবে, আমরা সবসময় সাপোজ একটা এলএলএম সিস্টেম আমরা ডিজাইন করছি যেটাতে হচ্ছে আমরা ইউএসবি-সি সরি সব অনেক কিছু আমার লাগে, কিন্তু সব সময় লাগে না। সো এটাকে বাছাই করে করে আমরা যখন যেটা দরকার সেই স্কিলটা আমরা ডেভেলপমেন্টের মধ্যে নিব। সো মুভিং অন, আমরা আসলে বেসিক্যালি এজেন্টিক ডেভেলপমেন্টের দিকে মুভ করেছি, এবং হার্নেস মেমোরি, এমসিপি স্কিল এগুলো নিয়ে কথা বলে আমরা আসলে বেসিক্যালি দেখছি যে আমরা চাইলে পুরো এই এই এজেন্টিক সিস্টেমটাকে সুন্দর করে কস্ট ইফেক্টিভলি ব্যবহার করতে পারবো। সো বেসিক্যালি আমার টেক অ্যাওয়ে হচ্ছে যে মডার্ন এআই ইঞ্জিনিয়ারিং আসলে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এর বাইরে কোনো কিছু না। এখন আমরা একটা সেকেন্ডারি ডিসকাশন করবো, আমরা তো ছোট্ট সময় আছে 5 মিনিট, আমি 5 মিনিটের মধ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যন্ত্রপাতি অনেক স্মার্ট হয়ে গেছে, সো আমরা কি করবো এখন, হোয়াট উই হ্যাভ টু ডু? সো যেহেতু আমাদের সিলিং অনেক হাই হয়ে গেছে, আমরা অনেক 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 বেশি কিছু অ্যাচিভ করতে পারছি। আমরা আগে যে লেভেলটাতে প্রোগ্রামিং করতাম, যে আমি একটা ভালো ফ্রেমওয়ার্ক পারি, আমি নেক্সট.জেএস পারি, আমি হচ্ছে জাস্ট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে পারি, জাভাস্ক্রিপ্ট পারি, টাইপস্ক্রিপ্ট পারি, এইগুলাই স্কিল, এইগুলা দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছি। সেইটার থেকে আমার মনে হয় যে আমাদেরকে একটু ডিপার জায়গাতে যেতে পারতে হবে, কারণ তো যে এলএলএম এখন খুব ভালো নেক্সট.জেএস এর কোড লিখতে পারে, টাইপস্ক্রিপ্টের কোড লিখতে পারে। আমি যদি কি ঠিকভাবে কনটেক্সট বজায় করে রেখে ইনস্ট্রাকশন দিতে পারি, তাহলে পরে ও কোডটা তাহলে আমার কাজকে আমি কি করব? সো আমাদের আসলে বেসিক্যালি মানে কোর কনসেপ্টগুলোতে ফোকাস করতে হবে ফ্রম নাও অন। সো কোর কনসেপ্ট বলতে আমি বলতে চাই মানে আমাদের যে কম্পিউটার সায়েন্সের যে ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো সম্পর্কে বেটার জানা, কারণ ওইগুলো না জানলে আমি ওকে আসলে প্রপার ইনস্ট্রাকশন দিতে পারবো না, ওকে প্রপার কনটেক্সট দিতে পারবো না, আমি ওকে ভেগ ইনস্ট্রাকশন দেবো, আমার বাগ ফিক্স করে দাও। আমি ওকে বলতে পারবো না যে তুমি যে বাগটা ফিক্স করছো, এই বাগ ফিক্স করার মধ্যে তো এই জায়গাতে তুমি এমন একটা লুপ ব্যবহার করছো যেটা আসলে এটার কমপ্লেক্সিটি মানে এই যে এই ON হয়ে গেছে, ON স্কোয়ার হয়ে গেছে, এটা আমি বলতে পারবো না ওকে, আমি যেটা না বলছি। সো এজেন্ট আমাকে ফাস্ট বানাচ্ছে, কিন্তু এজেন্ট আমার আমি যেটা ভুল করছি ওইটাকেও অনেক কঠিন ভুল বানিয়ে ফেলছে। অর্থাৎ এটা তো মাল্টিপ্লিকেশন এফেক্ট আর কি, আমার ঠিক জিনিসটা যেমন মাল্টিপ্লাইড হচ্ছে, সেরকম ভুল যেটা আমি করছি ওইটাও মাল্টিপ্লাইড হচ্ছে। সো আমার প্রবলেম ডেফিনেশনটাও আসলে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে যদি আমি ঠিকভাবে কোনো ইনস্ট্রাকশন দিতে না পারি তার জন্য। সো প্রবলেম সলভিং করতে পারার যে অ্যাবিলিটিটা, ওই অ্যাবিলিটিটা অত্যন্ত জরুরি। আমি যদি কোর প্রবলেমটা সলভ করতে পারি, এলবি দিয়ে আমি কোডটা লেখাতে পারবো। তৃতীয়ত হচ্ছে সিস্টেমস থিঙ্কিং, যে আসলে শুধুমাত্র যে কোড লেভেলে চিন্তা করে আমরা আসলে আর ভ্যালুয়েট করতে পারবো না, আমাদেরকে সিস্টেমস লেভেলে চিন্তা করতে পারতে হবে, এবং চিন্তার গভীরতাটা আর কি আমাদের জন্য এখন মেইন স্কিল, এটাই আমাদের এখন বেশি লাগবে, সিস্টেমস থিঙ্কিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড যেটা জেনারেট হবে ওটা যদি পড়তে না পায়, ওটা যদি আমার নিজের পড়ার ক্ষমতা না থাকে, যে কোড আমি লিখি নাই ওকে দিয়ে লেখালাম এলএলএমকে দিয়ে, তারপরে সেই কোড প্রোডাকশনে গেল, ওই কোডে যখন বাগ আসবে তার জন্য কোম্পানি বা ম্যানেজমেন্ট কাকে ধরবে? আমাকেই তো জিজ্ঞেস করবে, তাই না? তো আমি তখন যদি ওইটা না খুঁজি তাহলে পরে আমি ওটার উত্তর কিভাবে দিব? আমি দিতে পারবো না উত্তর। তো আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনে এই ব্যবসাটা করতে হবে না, আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতে হবে।
এবং ফ্রেমওয়ার্ক এবং টুলগুলোও জানতে হবে, কারণ যে ফ্রেমওয়ার্ক দিয়েও কোডটা লিখছে সেই ফ্রেমওয়ার্কের ইন্টারনাল ওয়ার্কিং যদি আমি না জানি, জেনারেট করা কোড আমি দেখে বুঝবো কিভাবে? ফ্রেমওয়ার্কটাও আমাকে জানতে পারতে হবে, না জানলে পরে আমি ওটা করতে পারবো না। সো মোট কথা হচ্ছে যে এলএলএম যে কোড জেনারেট করবে সেটাকে প্রুভ করতে হবে আমাকে যে এটা আসলেই ভালো একটা কোড, ঠিকভাবে লিখছে কিনা, ফ্রেমওয়ার্ক ঠিক আছে কিনা, স্ট্রাকচার ঠিক আছে নাকি, কোডিং স্ট্যান্ডার্ড ঠিক আছে নাকি, প্রবলেমটাও প্রপারলি সলভ করছে কিনা, সমস্ত লাইনগুলোকে পড়তে পারতে হবে। এবং আমার কনফিডেন্স, ও কিন্তু খুব কনফিডেন্টলি কোড লেখা, আপনারা এলএলএম এর সাথে কাজ করার সময় দেখছেন এমন কনফিডেন্টলি ভুল কথা বলে আপনি অবাক হয়ে যাবেন দেখলে। তারপরে একটু করে বলবো যে ও আচ্ছা না না হ্যাঁ তুমি ঠিক, তাই তো রাইট রাইট, ঠিক আছে, দ্যাটস হাউ দ্য ব্যাপার, বিকজ ও ট্রেইনড টু প্লিজ ইউ। সো ওর এই দুর্বলতাগুলিতে আমাদেরকে কিন্তু জানতে হবে, অ্যাড্রেস করতে পারতে হবে। কনফিডেন্স এবং কারেক্টনেস এই জিনিসটা আসলে মানে মডেলের সার্টেনিটি কিন্তু এভিডেন্স না। মডেল যদি বলে না এটাই সত্যি, ওটা সত্যি কথা না, আসলে ওকে অকখানে বিশ্বাস করা যাবে না। সো আমি যদি যে কোড লিখছি সেটা যদি আমি ডিবাগ করতে না পারি, তাহলে ওই কোড আসলে আমার প্রোডাকশনে দেওয়া ঠিক হবে না, কারণ আমি বিরাট বিপদে পড়বো পরবর্তীতে। যে কোড আমি ওকে দিয়ে লেখাইছি সেই কোড আমাকে ডিবাগ করতে পারতে হবে। এবং একটা সিম্পল ইয়ে হচ্ছে যে এই কোডটা যদি আমি দেখি, সিম্পল একটা কোড, এই কোডটা দেখে কি খারাপ লাগে? কোডটা একটা এলএলএম লিখছে, এটার ভয়ঙ্কর কোড, ইট কুড কমপ্লিটলি টেক ইউর সিস্টেম ডাউন। লুপের ভিতরে ডেটাবেজের কল আছে, লুপের ভিতরে ডেটাবেজের কল হচ্ছে ভয়ঙ্কর অন্যায়গুলোর একটা। You should never write a loop in your database, like a database call in your loop. কিন্তু এটা একটা এলএলএম লিখবে এবং সুন্দর করে ওটাকে ভালো পোর্ট বলে চালায় দেবে, এটা দেখে ডিটেক্ট করতে পারতে হবে যে এটা বাজে কোড। এটা কিন্তু টোটালি অন ইউ, নোবডি ইজ গোনা টেল ইউ। বেসিক্যালি হচ্ছে যে টুল আসলে প্রতি 18 মাসে বদলায় যাবে, এআইকে রেজিস্ট করে কোনো লাভ নাই। এবং ব্রেনটা ওর কাছে আউটসোর্স করে না দিই আমরা, ঠিক আছে? আমরা অনেকেই মানে অনেক সময় এরকম হচ্ছে যে চিন্তার কাজটা আউটসোর্স করে দিচ্ছি, তার নাতে এক্সিকিউশনটা আউটসোর্স করি, চিন্তাটা আমি করি, ওকে এক্সিকিউট করতে দিই। দ্যাট ইজ হাউ উই অপারেট। এবং আমাদের এজেন্টিক ওয়ার্কফ্লোগুলো সবাইকে ভালো মতো জানতে হবে। সো দ্যাটস ইট, আমার শেষ। আমার লম্বা সেশন ছিল যেটা আমাকে টাইম দেওয়া হলো না, সেটা হচ্ছে আমি আসলে দেখাইতাম যে আসলে কি করা যায় এজেন্টিক এআই দিয়ে, বাট দ্যাট মে বি অ্যানাদার ডে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন থাকলে আই ক্যান টেক কোয়েশ্চেন্স ইফ ইউ হ্যাভ এনি, অর আই জাস্ট লিভ। কে কথা বলতেছেন? আপনি দাঁড়াইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, একটু মাইকটা নেন না। সিস্টেম ডিজাইন নিয়ে কথা বললেন যে আমাদের সিস্টেম ডিজাইনটা এখন মেনলি শিখতে হবে আর ফান্ডামেন্টালটা ঠিক রাখতে হবে। তো একটা যেটা আমি ফেস করছি আমার যতদিনের এক্সপিরিয়েন্স, তো একটা দিন কারণ যে একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, সেটার যদি সিস্টেম ডিজাইন যেহেতু আমার নাই কী বলে যে অতটা এক্সপিরিয়েন্স নাই, তখন দেখা যায় যে আমি এআই এর হেল্প নিয়ে একটা সিস্টেম ডিজাইন তৈরি করে সেটাকে আবার ডিবাগ করে কাজ করার চেষ্টা করি। তো এইদিকে আবার কনটেক্সের একটা প্রবলেম হয়, যে আপনি কনটেক্স নিয়ে কথা বলছেন, ও সেই কনটেক্সটাও ও ধরে রাখতে পারে না। দেখা যায় যে প্রথমে এক ধরনের সিস্টেম ডিজাইন সে বলছে, পরের দিকে যে ট্যালিটার হ্যাঁ পুরো কমপ্লিটলি চেঞ্জ করে আসছে। তো এই কারণে যে মানে ফাইনাল যে আমার সিস্টেম ডিজাইন এটা আসলে আমার কমপ্লিট করতে অনেক বের হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি কিভাবে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং করে এটা দ্রুত সলভ করতে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে ওই পুরো প্রবলেমটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে পারতে হবে, যাতে আমার কি একটা সফটওয়্যার বানানোর সময় আমরা যখন নিজেদের যখন কোড লিখি, আমরা কি সবসময় পুরো কোড বেস দিয়ে চিন্তা করি? সফটওয়্যার লেখার সময় করি না। তো আমি ফ্রেমওয়ার্ক দিতে, তাহলে আমি ঠিক করলাম যে আমি আমার অ্যাপ্লিকেশনটা এমভিসি ফরম্যাটে করবো, তার মানে মডেলগুলো থাকবে, ভিউগুলো থাকবে, কন্ট্রোলারগুলো থাকবে। সো আমার তো অনেক কন্ট্রোলার, অনেক মডেল, অনেক ভিউ। আমি যখন একটা পার্টিকুলার কন্ট্রোলার, একটা মডেল, একটা ভিউ নিয়ে কাজ করতেছি, তখন তো বাকি কন্ট্রোলার, বাকি মডেল, বাকি ভিউ নিয়ে আমার কথা বলার দরকার নেই। সো আমি যখন ওকে ইনস্ট্রাকশন দেবো, আমি বলবো যে শোনো, আমার এটা কিন্তু মানে প্রত্যেকবারই কথা বলবো, এটা কিন্তু এমভিসি ফরম্যাটে করা। তুমি আমার এই কাজটা করার জন্য একটা মডেল লিখবা, একটা কন্ট্রোলার লিখবা, একটা ভিউ লিখবা, দ্যাটস ইট, গো অ্যান্ড রাইট দোজ থিংস। ঠিক আছে? ডোন্ট টেল ইট টু এক্সপ্লোর দ্য আদার স্টাফ। ওদের যদি আপনি মনে হয় যে শোনো, আমার কিন্তু ডেটা সেভ করার জন্য রিপোজিটরি আছে, এই আমার রিপোজিটরি ক্লাস, এই ক্লাসটা ব্যবহার করে রিপোজিটরি, দ্যাটস ইট। মেইল পাঠানোর জন্য আমার এই ক্লাসটা আছে, এই ক্লাসটা ব্যবহার করে মেইল পাঠানো, দ্যাটস ইট। ওকে আর বেশি কিছু বলার দরকার নেই। ঠিক আছে? দ্যাটস হাউ ইউ ম্যানেজ ইউর কন্টেন্টস। আমি আরেকটা কোয়েশ্চেন নিবো, কারণ আমাকে মানুষ মতো নামায় দিবে ইয়ে থেকে, শেষ থেকে। আরেকটা কোয়েশন আছে আমার। হ্যাঁ, আর জনন্য কেউ। স্যার আপনি বলছিলেন মানে আমি একটা সিনারিও বলতেছি, যে যদি ফান্ডামেন্টালসগুলো আমি যে তার কাছে স্পেক্স হিসেবে, তারপরে যে ইনস্ট্রাকশনস হিসেবে আলাদা আলাদা ফাইলে কনভেনশনগুলো লিখে দিই, যে তুমি কখনো এরকম ডাটাবেজের কলগুলো লুপের মধ্যে লিখবা না, বা এই যে ফান্ডামেন্টালসগুলো কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তাকে হয়তো বিভিন্ন ইনস্ট্রাকশনস ফাইল দিলাম,
স্পেক্স ফাইল দিলাম এবং তার বিভিন্ন র্যাক দিয়ে দিলাম, এমসিপি দিয়ে দিলাম। তো এবং আমি এসডিএলসি একটা বানাইলাম, ফাইল বানাইলাম এবং সেইখানে আমার দেখা যাচ্ছে একটা প্রজেক্ট করতেছি, সেটার মধ্যে আমার 30-35টা এজেন্ট লাগতে পারে। হয়তো ফ্রন্ট এন্ড রিভিউ করবে, ব্যাক এন্ড ট্রাই করবে, বা কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলো আছে, ডু নট রিপিট ইউরসেলফ, এই জাতীয় যে প্রিন্সিপালগুলো আছে, আমি সবগুলোকে এজেন্ট আকারে তালিকা করে নিলাম। করার পরে আমি যখন হচ্ছে যে এসডিএলসিকে করলাম, যে এখন আমি কিন্তু আমার চিন্তার কাজটা ওকে দিয়ে দিছি মেথড। আপনি বলছেন যে চিন্তা ওকে দিবেন না, কিন্তু আমি ফান্ডামেন্টালসটা ওকে দিয়ে দিছি যে তুমি এইটার বাইরে যাবে না। আমি কাইন্ড অফ আমি তাকে জিপিএসে যাইতে বলতেছি না, আমি তাকে বলতেছি রেল রোড ট্র্যাকের পরে যাবে, মানে তুমি এই রেল রোডের এই যে এই রুটের বাইরে গার্ড রেল বলি, যে গার্ড রেল গুলো সেট করে দেওয়া প্রপারলি। এই ধরনের মানে ডেভেলপমেন্টটাকে আপনি কেমন দেখতেছেন? হ্যাঁ, দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু গো, দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু ডু ইট। সো ওকে প্রপারলি গার্ড রেল দিয়ে কন্টেস্টগুলো যাতে ও মানে বেশি কন্টেস্ট না নেয় এবং ও যেন কন্টেস্ট ক্যারি করতে না হয়। সো ভালো বুদ্ধি হচ্ছে প্রতিটা এজেন্টকে একটা হ্যান্ড ওভার প্যাক দিতে পারা, যে হ্যান্ড ওভার প্যাকের মধ্যে ওর যা দরকার সব কিছু বলা আছে, ওই হ্যান্ড ওভার প্যাকটা আপনি কিউরেট করবেন। ইউ কিউরেট দ্যাট হ্যান্ড ওভার প্যাক, যেটা এজেন্টের কাছে যাবে, এজেন্ট ওটা নিয়ে কাজ করবে। তাহলে সম্প্রতি গত 2 সপ্তাহে কাইল সিনসন পোস্ট দিছে লিঙ্কডইনে যে আমি অ্যাক্টিভলি জব খুঁজতেছি। কাইন্ড অফ সে জবটা মানে তার চাকরিটা এখন নাই, এই জন্য যে সে এই এআইটাকে অ্যাডপশন করে নাই। মানে এখন বর্তমান জামানায় কাইল সিনসন যদি জব খুঁজতেছে লিঙ্কডইনে পোস্ট দেয়, তার মানে আসলে বুঝতে হবে যে এআই অ্যাডপশন করার কারণে জব হারাচ্ছে নাকি না করার কারণে হারাচ্ছে। মানে এআই অ্যাডপশন করার কারণে হয়তো কিছু লোক জব হারাবে, কিন্তু না করাটা সবাই হারাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে পরে।